আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দিবা গগনে হাস্যোজ্জ্বল অরুণ, যার তেজস্বী তীব্র তেজি রশ্মি আলোকিত করেছে এই বিচ্ছিন্ন মহি, কিন্তু তাতে চাপা পড়ে গেছে কিছু আর্তচিৎকার, কিছু করুণ কাহিনীর দীপ্ত অভ্যুদয়, চাপা পড়ে গেছে আনন্দের শেষে দীর্ঘ বেদনা। আমি সেই আলো হতে পালিয়ে বেড়াই দিক বিদিক, কিন্তু মেলেনি ঠাঁই। হঠাৎ রাত্রির আগমনে ধরণী পুলকিত হয় নরম জ্যোৎস্নায়। ততক্ষণে চোখ মেলে আমার নিথর দেহ পড়ে রয় শূন্য তেপান্তরের মাঠে। কথাগুলো শুনে আপনার কি মনে হচ্ছে? নিশ্চয় কোনো কবি, কোনো সাহিত্যিকের কিংবা বড় কোনো লেখকের একটা অংশ আমি পাঠ করে শোনালাম, কিন্তু আদতে ব্যাপারটি এরকম নয়। যেটা আমরা পাঠ করে শোনালাম এইটা একটা ক্ষুদে লেখকের তার সাহিত্যিক একটা অংশ আপনাদেরকে পড়ে শোনালাম। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে আত্মারিক টিভির সাপ্তাহিক পরিবেশনায় শিক্ষা সংলাপ আজকের 14তম পর্ব। 14তম পর্বের মেধাবী মুখ হিসাবে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মোহাম্মদ মুবাশশিরুল ইসলাম। সে সদ্য দাখিল পরীক্ষা দিয়ে সানাবিয়ায় অর্থাৎ একাদশ কিংবা আলিম শ্রেণীতে ভর্তি হয়েছে। তার এই ছোট্ট জীবনে সে একাধিক কবিতা রচনা করেছে, এমনকি সে সনেটের মতো কবিতাও সে লিখে ফেলেছে, এবং তার এই কবিতাগুলো বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন শিশু কিশোর পত্রিকায়, এছাড়াও জাতীয় মানের পত্রিকাতেও তার এই লেখাগুলো প্রকাশিত হয়েছে। আজকে আমরা তার কাছ থেকে শুনব এর পেছনের গল্পটা, লিখতে হয় কিভাবে কবিতা, এবং একটা কবিতা লেখার পিছনে কোন জিনিসটা বেশি উৎসাহিত করে, সেই সাথে তার পড়াশোনা এবং সব কিছু মিলিয়ে তার জীবন কেমন চলছে এবং সেইখান থেকে আমরা কি শিখতে পারি, এই বিষয় নিয়ে আজকে আমরা জানবো ইনশাল্লাহ। চলুন আমরা আমাদের অনুষ্ঠানের আজকের 14তম পর্বে আমাদের মেধাবী মুখকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। হ্যাঁ মুবাশশির, তোমাকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের শিক্ষা সংলাপে। আমরা তোমার পড়াশোনা এবং তোমার লেখালেখি এই সমস্ত বিষয়গুলো দেখেছি আলহামদুলিল্লাহ, এবং তোমার জন্য দোয়া থাকছে যেন তুমি তোমার এই লেখালেখি সহ আরও বিভিন্ন জিনিস সামনের দিকে ভালো মতো এগিয়ে নিতে পারো। আমাদের প্রোগ্রামে আমাদের সকলের পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে আজকের শিক্ষা সংলাপ আয়োজনে আমাকে অতিথি হিসাবে আমন্ত্রণ করার জন্য জাযাকাল্লাহ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন, সে সঙ্গে জানাবেন কে কোন স্থান থেকে দেখছেন। সে সঙ্গে যদি আপনার লেখালেখি কেন্দ্রিক কিংবা কবিতা রিলেটেড কোনো অভিজ্ঞতা, কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে, তাহলে আপনি সেটা কমেন্টে শেয়ার করতে পারেন, যেন অন্যরা দেখতে পারে, সেজন্য অধিকারে শেয়ার করবেন। চলুন আমরা আমাদের আজকের পর্বটি শুরু করি। মুবাশশির, আমরা প্রথম যে বিষয়টি জানতে চাইবো তোমার কাছ থেকে, সেটা হচ্ছে যে তোমার পরিচয় এবং তোমার বেড়ে ওঠা কোথায়, সে সঙ্গে তোমার জন্মস্থান কোথায়। আমার পূর্ণ নাম মোহাম্মদ মুবাশশিরুল ইসলাম, পিতা মাওলানা ফজলুল করিম রহিমাহুল্লাহ। আমি তার কনিষ্ঠ সন্তান। আমার গ্রামের বাসা ভোলাহাট, চাঁপাই নবাবগঞ্জ। বেড়ে উঠেছি আল মারকাজুল ইসলামী আস-সালাফির দ্বীনি পরিবেশে, এবং ব্যক্তিগত জীবনে পড়াশোনার পাশাপাশি আমি একজন ভীষণ সাহিত্যপ্রেমিক ছেলে। এতটুকুই আমার পরিচয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা খুব সংক্ষিপ্তভাবে তোমার পরিচয় জানলাম আলহামদুলিল্লাহ। তোমার পরিবারের সদস্য কতজন? পরিবারের সদস্য ছিলেন 6 জন, কিন্তু পিতার মৃত্যুর পরে বর্তমানে আমরা 5 জন। আচ্ছা, 4 ভাই বোন এবং আমাদের মমতাময়ী মা। আচ্ছা, আমরা তোমার প্রথমে একটা অন্যরকম সংবাদ শুনলাম। আমরা দোয়া করি যেন মহান প্রভু তোমার পিতাকে পরকালীন জীবনে শান্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যদি আমাদেরকে একটু বলো যে তোমার পড়াশোনা কোথায় এবং শুরু হলো কোথায়, এখন কোথায় আছো? পড়াশোনা শুরু হয়েছে সর্বপ্রথম মায়ের হাতে, যেটা সব সন্তানেরই শুরু হয়ে থাকে। অ আ ক খ, এ বি সি ডি, আলিফ বা তা সা, এ সকল কিছু, তার সাথে উচ্চারণ, রিডিং পড়া, প্রাথমিকভাবে কোরআন মুখস্থ করা, কোরআন পড়তে শেখা, এসব কিছুই প্রথমত মায়ের কাছে। অতঃপর দ্বিতীয়ত 2015 সালের কোনো এক রক্তিম সকালে আমার পিতা মাওলানা ফজলুল করিম রহিমাহুল্লাহর হাত ধরে তার স্বীয় কর্মস্থল আল মারকাজুল ইসলামী আস-সালাফির সাথে আমার পরিচয় ঘটে।
অতপর গেল 2024 সালের ফেব্রুয়ারিতে আমি আল মারকাজুল ইসলামী আস-সালাফির বিজ্ঞান অনুষদ হতে দাখিল পরীক্ষা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ, এবং বর্তমানে আমি আল মারকাজুল ইসলামী আস-সালাফির একাদশ তথা আলিম বা সানাবিয়াহ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছি। আচ্ছা, হ্যাঁ, আমরা তাহলে জানলাম যে তোমার পড়াশোনা শুরু হয়েছিল আল মারকাজুল ইসলামী আস-সালাফিতে। জি, সেটা কি ক্লাস শিশুতে শুরু হয়েছিল নাকি আরো পরে? আসলে আমি একেবারে ক্লাস 2-এ ভর্তি হয়েছি, দ্বিতীয় শ্রেণীতে। আমি আমার জীবনে অন্য কোথাও ক্লাস 1 বা শিশু এগুলো পড়িনি। আচ্ছা, তুমি কি কখনোই শিশু বা 1 এগুলো পড়োনি? জি না, প্রাতিষ্ঠানিকভাবে পড়ি নাই, সরাসরি ক্লাস 2 এ ভর্তি হয়েছো? সরাসরি ক্লাস 2-এ ভর্তি হয়েছি তাহলে প্রাতিষ্ঠানিকভাবে। আগের পড়াশোনাটা কোথায় কি? আগের পড়াশোনাটাও বাসায় হয়েছে, আব্বু বই এনে দিতেন, আম্মু আমাকে পড়াতেন। আচ্ছা আচ্ছা, তাহলে মানে এই শিশু এবং 1 এই 2টা ক্লাস তোমার বাড়িতেই কভার করা হয়ে গিয়েছিল? বাসাতেই কভার করা Direct হয়ে গেছে। জি, ক্লাস 2 এ ভর্তি হয়েছো? ডিরেক্ট ক্লাস 2-এ ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমার পড়াশোনাটা তাহলে শুরু হচ্ছে কত বছর বয়সে, তোমার যতটুকু মনে পড়ে? আমার মনে পড়া অনুযায়ী আমার 7 বছর বয়সে ক্লাস 2-এ পড়াশোনা শুরু হয়েছে। আচ্ছা, 7 বছরে। আর এর আগে ক্লাস 1 বা শিশু এগুলোর জন্য আরো 2 বছর গ্যাপ, আচ্ছা, অক্ষর চেনার জন্য, লেখার জন্য আরো 2 বছর। এরপর থেকে আল মারকাজুল ইসলামী আস-সালাফিতে তোমার পড়াশোনা হয়েছে? 2015 সাল থেকে এই অবধি আল মারকাজুল ইসলামী আস-সালাফিতে পড়াশোনা হচ্ছে। আচ্ছা, আর এখন তুমি সদ্য দাখিল পাশ করলে? জি, দাখিল পাশ করলে এই 24-এ, তাই না? 24 সালে দাখিল পাশ করলাম। 24-এ দাখিল পাশ করলে, এখন সানাউইয়া বা আলিম অথবা উচ্চ মাধ্যমিকে তুমি পড়াশোনা শুরু করলে। জি, তোমার বিজ্ঞান শাখা ছিল তোমার, তাই জি। তো? জি। আমি যতটুকু জানি যে তুমি তোমার এই পড়াশোনার এই সময়টাতে সবসময় ক্লাসের শুরুর দিকে থাকতে, আলহামদুলিল্লাহ, তোমাকে জন্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। তো এই যে মাদ্রাসায় পড়াশোনা করা এবং এই দীর্ঘ একটা সময়, ক্লাস 2 থেকে বলি কিংবা 3 থেকে বলি, দীর্ঘ সময় তোমার ক্লাসের রোলটা বা ক্লাসের পজিশনটা সবসময় থাকতো শুরুর দিকে। এই ক্ষেত্রে পড়াশোনা করার জন্য আরবি যে সাবজেক্টগুলো আছে, আবার মাদ্রাসার সিলেবাস অনুযায়ী এর সাথে আবার অঙ্ক থাকে, বাংলা থাকে, আবার এর সঙ্গে ইংরেজিও থাকে। সব কিছু মিলিয়ে তুমি পড়াশোনার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলোকে কেমন করে ম্যানেজ করতে, বা তোমার কাছে এগুলো আসলে কঠিন মনে হতো কিনা? জি না, মোটেই না। যদি ভেবে দেখি তাহলে বর্তমান সময়ে যেমন আমার কাছে ক্লাস 7, ক্লাস 8 এই শ্রেণীর বইগুলো খুবই সহজতর মনে হবে। আচ্ছা, যখন ক্লাস 2-এ ছিলাম তখন তার পিছনের পড়াগুলো খুব সহজ মনে হতো। হ্যাঁ, যখন যেই জিনিসটা আপনি নতুন শিখি তখন কিন্তু সেটা আত্মস্থ করতে, বুঝতে, বিষয়টাকে মাথায় নিতে একটু সময় লাগে বা কষ্ট হয়। কিন্তু বিশেষত মানুষেরা যেটা বলে থাকে যে মাদ্রাসায় পড়াশোনা করা টাফ, কিংবা মাদ্রাসায় পড়াশোনা করার ক্ষেত্রে আরবি সাবজেক্টগুলো বেশি পড়তে হয়, আরবি সাবজেক্টগুলো কঠিন, বিষয়টি এমনটি মোটেই নয়। বরঞ্চ আরবি একটি ভাষা, ইংরেজি একটি ভাষা, বাংলা একটি ভাষা। বাংলা আমরা মাতৃভাষা হিসাবে শিখেছি, সে ভাষায় স্বাচ্ছন্দ্য মতো কথা বলতে পারি। ইংরেজি ভাষার ক্ষেত্রে দেখা যায় যেটা আমরা ছোট থেকে ব্যাকরণ শিখি এবং আস্তে আস্তে রিডিং, রাইটিং, তার সাথে সাথে স্পিকিং, এইগুলো দক্ষতা অর্জন করি। ঠিক আরবি ভাষাটিও সেরকমই। মানুষের ধারণা যেটা থাকে আরবি ভাষা অত্যন্ত কঠিন, এমনটি নয়। আরবি ভাষার মাহাত্ম্য, আরবি ভাষার মর্যাদা অত্যন্ত বেশি। এটি সকল মানুষকেই স্বীকৃতি দিতে হবে, সর্বজন স্বীকৃত যে আরবি ভাষার মাহাত্ম্য অনেক বেশি। এই ভাষায় যেহেতু ধর্মীয় অনেক বিষয় রয়েছে, এই ভাষার অনেক মর্যাদা। এখন মানুষ যেটা মনে করে যে আরবি ভাষা কঠিন, এমনটি মোটেই নয়। বরঞ্চ মার্কাজে আমরা যেভাবে ক্লাসে অংশগ্রহণ করতাম এবং শিক্ষকরা যেভাবে সহজভাবে আমাদেরকে পাঠদান করতেন এবং বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ শেখাতেন, এতে মোটেই কোনো কিছু কঠিন মনে হতো না। আচ্ছা, যেমন আমি একটা উদাহরণ দিতে চাই ছোট্ট। যেমন আমাদেরকে ক্লাস 4-এ মিজান পড়ানো হয়েছিল। মিজান হচ্ছে একদম প্রাথমিক স্তরের শব্দের গঠন, কীভাবে শব্দ প্রয়োগ করতে হবে সে বিষয়টা শেখানো হয়। যখন একটা পাঠ গ্রহণ করছি মিজানের, তার সাথে সাথে সেই মিজানের পাঠটাকেই আরবি সাহিত্য বইয়ে কাজে লাগাচ্ছি। যেমন মিজানে ক্লাস করার পরে যখন আরবি সাহিত্যের ক্লাস হবে, শিক্ষক যখন একটা আরবি শব্দকে ভেঙে বোঝাবেন, তখন কিন্তু সেটা অনেক সহজতর হয়ে যাবে। আচ্ছা। এভাবে খুব সহজভাবে আমরা শিখতে পেরেছি। তার মানে আমরা বলতে পারি এইটা যে শিক্ষকের একান্ত আগ্রহ এবং তোমাদের শেখার যে চেষ্টা, এই উভয়টার সমন্বয়ে একদিকে শেখা হচ্ছে আর একদিকে প্রয়োগ হচ্ছে। জি। যখন এই শেখা এবং প্রয়োগ যখন একসঙ্গে হচ্ছে, তখন বিষয়টা সহজতর হয়ে খুব যাচ্ছে। সহজ হয়ে যাচ্ছে। জি। তাহলে আমরা যদি উভয়ের সমন্বয় করতে পারি, তাহলে আরবি ভাষা কখনোই কঠিন কোনো কিছু মনে হবে না। জি, চমৎকার। মাদ্রাসায় পড়াশোনার ক্ষেত্রে আরবির দিকে তো ভালো জোর থাকে, সেটা ঠিক আছে। যদি আমরা এটাকে ইংরেজি কিংবা ম্যাথ এদিকে নিয়ে যাই, সেই ক্ষেত্রে শিক্ষকদের আন্তরিকতা এবং সবার আগ্রহটা কেমন ছিল তোমাদের?
কোনো বিষয়কেই পিছনে ফেলা যাবে না। মার্কাজে বা অন্য যে কোনো মাদ্রাসায় আরবির প্রেশারটা বেশি থাকে, তাই বলে এই নয় যে গণিত কিংবা ইংরেজি বাংলা এগুলোকে পিছনে ফেলে দেওয়া হয়, এমনটি কখনোই নয়। বরঞ্চ সব বিষয়ে সমানভাবে শিক্ষকদের যেমন স্নেহ ছিল, শাসন ছিল, পড়াশোনার প্রতি চাপ দিতেন, আদর স্নেহ যত্ন সব কিছু মিলিয়ে তিনি আমাদেরকে খুব সুন্দরভাবে পাঠ বুঝিয়ে দিতেন এবং আমরা নিজেদের পরিশ্রমে নিজেদের চেষ্টায় সেই বিষয়টাকে রপ্ত করার চেষ্টা করতাম। দুইজনের সমন্বয়ে, শিক্ষকের অনুপ্রেরণায় এবং আমাদের চেষ্টায় বিষয়গুলো মোটেই কঠিন মনে হয়নি এবং এই বিষয়গুলোতে যে জোর দেওয়া হয় না এমনটিও নয়, বিষয়গুলো খুবই গুরুত্বের সাথে দেখা হয় আরবির মতোই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ। আমরা আমাদের আজকের মেধাবী মুখ মুবাশশিরের কাছ থেকে তার জীবনের গল্প শুনবো, তবে তার জীবন সম্পর্কিত আমরা কয়েকটি তথ্য আপনাদের দিতে চাই। সে ক্লাস 2-এ পড়াশোনা শুরু করেছে এবং সেখান থেকে তার পড়াশোনা চলছে। তার লেখনীর ক্ষেত্রে তার হাত খুব সিদ্ধহস্ত। সে প্রবন্ধ এবং কবিতা, সে সঙ্গে কৌতুক, এই সমস্ত বিষয়গুলো সে লেখনীতে তার দক্ষতা বা পারদর্শিতা সে অর্জন করেছে। ইতিমধ্যেই জাতীয় মানের পত্রিকা থেকে তার মোট 33টি লেখনী প্রকাশিত হয়েছে এবং আনন্দের বিষয় হচ্ছে সে এই বয়সেই সনেটের মতো কবিতাকে সে রচনা করেছে আলহামদুলিল্লাহ। এবং আমার হাতে 2টি ইবুক দেখতে পাচ্ছেন, এগুলোকে প্রিন্ট করে বের করা হয়েছে। একটি হচ্ছে শূন্য তেপান্তর আর আরেকটি হচ্ছে বাতায়নে এক ফোঁটা অশ্রুবিন্দু। এই 2টা ইবুক সে ইতিমধ্যে সম্পূর্ণ করেছে আলহামদুলিল্লাহ, বা প্রকাশিতও করেছে। এর বাইরে গিয়েও সে তার একাডেমিক্যাল দিক দিয়ে সে পড়াশোনাতে আগে থেকেই ভালো, যতটুকু তাকে আমরা চিনি আর কি, বা তাকে আমরা জানি। এবং রিসেন্ট সে 2024 সালেই এসএসসি বা দাখিল পরীক্ষা শেষ করেছে এবং আলহামদুলিল্লাহ সেখানে সে জিপিএ 5 এবং গোল্ডেন পেয়েছে। সে সঙ্গে প্রত্যেকটা বিষয়, সমস্ত বিষয়ের উপরে তার নম্বর প্রায় 90%। সব কিছু মিলিয়ে তার একদিকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে তার একটা ভালো দক্ষতা লেখনী, আর একাডেমিক দিক দিয়ে তার ভালো ফলাফল, উভয় দিক দিয়েই তাকে আমরা বিবেচনা করতে পারি সে একজন ভালো এবং সিদ্ধহস্ত লেখক হতে পারবে ইনশাআল্লাহ। চলুন আমরা এই কেন্দ্রিক তার কাছ থেকে কয়েকটি তথ্য জানার চেষ্টা করি। মুবাশশির, আমরা প্রথমে যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে যে তোমার এই যে লেখালেখি শুরু হওয়া, এটা তোমার কোন বয়সে কিংবা কোন ক্লাসে শুরু হয়েছিল? মূলত দ্বিতীয় শ্রেণীতে থাকার সময় একদিন হঠাৎ করে মাথায় 2টো শব্দ খেলা করলো যে এই 2টো শব্দ দিয়ে একটা হাসির কিছু তৈরি করা যায়। আচ্ছা, শব্দ দুটা কি কি? শব্দ দুটো হচ্ছে কোম্পানি এবং কম্পিউটার। কোম্পানি এবং কম্পিউটার। আচ্ছা, তো এই দুটো নিয়ে আমি একটা ছোট্ট কৌতুক রচনা করলাম এবং সেটি আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন সোনামণি সংগঠন, যেটা সোনামণি সংগঠনের যে পত্রিকা সোনামণি প্রতিভা, সেখানে প্রকাশিত হয়েছিল আমি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি তখন। আচ্ছা, তো শব্দ দুইটার কীরকমভাবে শব্দ দুইটাকে আমি কৌতুক করার মতো করে আর কি যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে যে একজন বন্ধু আরেকজনকে জিজ্ঞাসা করছে যে কি খবর, তুই কোন কোম্পানিতে চাকরি করিস? তখন সে বন্ধু ভাবলো যে আমি কোম্পানিতে কেন চাকরি করব, সব কিছু বেশি হওয়া ভালো, সুতরাং আমি বেশি পানির চাকরি করি। এরপরে অন্য একজন জিজ্ঞাসা করছে যে শুনলাম তুই নাকি কম্পিউটার কিনেছিস? বলছে যে না না না, আমি কম্পিউটার কেন কিনবো, আমি বেশি পিউটার কিনেছি। এভাবে দুটো শব্দকে আর কি কম এবং বেশি এটার মাধ্যমে প্রকাশ করার মাধ্যমে আর কি হাসাহাসির যে একটা বিষয় সেখান থেকে শুরু হলো। জি, সেখান থেকে শুরু। এরপরে কবিতা কখন প্রথম লেখা হয়? কবিতা টুকটাক লেখা হতো নিজের হাত ফ্রি করার জন্য বা এমনিতে লেখা হতো, কিন্তু কবিতার দিয়ে আমার আত্মপ্রকাশ ঘটে 2019 সালের ডিসেম্বর মাসে। 2019 সালের ডিসেম্বর মাসে, তখন আমি ক্লাস 6-এ পড়ি। আচ্ছা, প্রথম কি কবিতা ছিল? আমার লেখা প্রথম কবিতা অনেক ছিল, অনেকগুলো কবিতা পার করার পরে একটা কবিতা লিখেছিলাম টাকার জীবন নামে। আচ্ছা, যে এটা প্রকাশিত হয়েছিল। এর আগে অনেকগুলো কবিতা একা একা লেখা হয়েছিল, কিন্তু ওইরকম ভাবে প্রকাশিত হয়নি বা প্রকাশের যোগ্য হয়নি, কিন্তু এটা এসে প্রকাশ করা গিয়েছিল। কি কবিতা ছিল সেটা? কবিতাটা ছিল টাকার জীবন। 2019 সালের ডিসেম্বর মাসে ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক জাতীয় পত্রিকা আত্মাহারিকে সোনামণিদের পাতা কলামে আমার টাকার জীবন এই ছোট্ট কবিতাটি ছাপানো হয়েছিল। সেখান থেকে আমার কবিতার মাধ্যমে আত্মপ্রকাশ। আচ্ছা, এক্ষেত্রে তোমার প্রবন্ধ তো লেখা হয় না বিভিন্ন সময়? প্রবন্ধ লেখা হয়, তবে প্রবন্ধগুলোকে আমি জাতীয় পত্রিকায় বা যে কোনো পত্রিকায় প্রকাশের জন্য কখনো প্রেরণ করিনি। তবে একটি প্রবন্ধ, জীবনীমূলক প্রবন্ধ, সেটি তাওহীদের ডাকে প্রকাশিত হয়েছিল আলহামদুলিল্লাহ। আচ্ছা, সেটা কি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল?
জীবনীমূলক প্রবন্ধ আমার বাবার জীবনী আচ্ছা, সম্পর্কে। বাবার জীবনী আমার নিয়ে। পিতা মাওলানা ফজলুল করিম রাহিমাহুল্লাহ এই প্রবন্ধটি তাওহীদের ডাকে বের হয়েছিল। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমার সেখান থেকেই আর শুরু হলো আর কি, 2019 সালে 19 সালে লেখালেখিটা শুরু হলো। জি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবার যে প্রশ্নটা করতে চাইবো সেটা হচ্ছে যে এই যে পড়াশোনা করা এবং লেখালেখি করা, আমাদের প্রত্যেকটা পরিবার কিন্তু চায় যে তার সন্তান যেন একাডেমিক্যালি ভালো হয়। এজন্য পিতামাতা যদি কোনো সন্তান এক্সট্রা কারিকুলামের দিকে যেতে চায়, তাকে সেখান থেকে অনেক সময় নিয়ে এসে তাকে একাডেমিক পড়াশোনার দিকে ঢুকিয়ে দেন। সবসময় চাই যে তার সন্তান যেন সবসময় ক্লাসে রোল 1 হয় কিংবা রেজাল্টটা ভালো হয়। এই এক্সট্রা কারিকুলামের দিকে অনেক পিতামাতা গুরুত্ব দেন না। সে জায়গা থেকে তুমি উভয় দিককে সমন্বয় করে চলেছো আলহামদুলিল্লাহ। তো এই উভয় দিক সমন্বয় করতে তোমার পরিবার তোমাকে কখনো নিষেধ করেছে কিনা, কিংবা শুধু বলেছে কিনা না শুধু তুমি পড়াশোনাই করো, এগুলো করার কোনো প্রয়োজন নেই, এরকম কোনো কিছু ফেস করেছো কিনা, কিংবা তোমার পরিবার তোমার এই ক্ষেত্রে কতটা সাপোর্টিভ ছিল? লেখালেখির ক্ষেত্রে পরিবার অনেকটাই সাপোর্টিভ ছিল, তবে বিশেষত আমার মায়ের কথা বলতে হয়। কারণ আমার এ অবধি যতগুলো কবিতা লিখেছি সবগুলো কবিতার প্রথম পাঠিকা হচ্ছেন আমার মা। প্রথম পাঠক বা পাঠিকা সর্বপ্রথম আমার কবিতা লেখার পরে আমার মাকে না দেখালে, না শোনালে মনে হয় যে কবিতাটা এখনও অপূর্ণ রয়ে গেছে। এমনটি পরিবার থেকে অনেকটা সাপোর্ট দিয়েছে আমাকে, বা এক্সট্রা কারিকুলামের ক্ষেত্রে অনেকে নিষেধ করে পরিবার থেকে, এমনটি আমার সাথে কখনো হয়নি। আচ্ছা, তোমাকে পরিবারের সমস্ত সদস্যরা তোমাকে সহযোগিতা করেছেন? জি, আলহামদুলিল্লাহ, উৎসাহ দিয়েছেন, সহযোগিতা করেছেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে তোমার পরিবারের যে বিষয়টা সে জানতে পারলাম। আমাকে আরেকটা জিনিস বলো যে এই যে তোমার একাডেমিক্যাল যে তোমার পড়াশোনা, এখানে তুমি সবসময় ক্লাসে দেখা যেত যে শুরুর দিকেই থাকতে আলহামদুলিল্লাহ। তো এই শুরুর দিকে থাকা, আবার এই কবিতা প্রকাশ করা কিংবা অন্য লেখনী প্রকাশ করার ক্ষেত্রে এই কাজটা, এই উভয়ের সমন্বয় যে তুমি করেছো, এই ক্ষেত্রে পড়াশোনায় কখনো কখনো কোনো ঘাটতি হয়েছে কিনা, কিংবা তোমার সময়ের কোনো হেরফের হয়েছে কিনা, অথবা তুমি সময়টাকে কেমন করে ইউজ করেছো, যদি এই সমস্ত বিষয়গুলো একটু বলতে। না, এটা মোটেই না যে পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি হচ্ছে কবিতা লিখছি, কিংবা কবিতার ক্ষেত্রে ক্ষতি হচ্ছে পড়াশোনা করছি বেশি, এমনটি কখনোই না। একটা বিষয় দেখা যায় যে আল্লাহ তাআলা প্রত্যেককেই কিন্তু মেধা দিয়ে পাঠিয়েছেন। যে মেধার যথেষ্ট ব্যবহার করে, যথেষ্ট চর্চা করে, তার দ্বারা অনেক কিছুই সম্ভব হয়। এখন দেখা যায় যে ছাত্ররা খেলছে, দেখা গেল তারা বিকেলবেলা ফুটবল নিয়ে ব্যস্ত রয়েছে অথবা ক্রিকেট নিয়ে ব্যস্ত রয়েছে, এটা তাদের প্রিয় জিনিস। তারা সারাদিন পড়াশোনা করলো, বিকেলবেলা 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা বা আসরের থেকে মাগরিব পর্যন্ত তারা খেলাধুলা করলো। কিন্তু আমি আমার জীবনে খেলাধুলা খুব কম সময় করেছি। এই যে এই সময়টা এক্সট্রা আমার কাছে বেঁচে যেত, এই 2 ঘন্টা সময় তারা খেলাধুলা করতো। সেই সময়টা দেখা যেত যে আমি সাহিত্যের কোনো বই পড়ছি অথবা নিজের মনে লিখছি, এমনটা। অথবা কখনো বাসার ছাদে উঠে দূরে মাঠে খেলাও দেখছি, আবার মাঝে মধ্যে বইও মন দিচ্ছি, লেখাতেও মন দিচ্ছি, এমনটি। আচ্ছা আচ্ছা, তার মানে হলো যে অন্যান্যদের ক্ষেত্রে খেলাধুলা কিংবা ঘোরাফেরা এইটা একটা বিনোদন, আর তোমার কাছে বই পড়া, লেখালেখি করা এগুলো বিনোদন এগুলো হিসেবে কাজ নেশার করেছে। মতো আর কি। এই জন্য তোমার ওই আলাদা কোনো সময়ের কোনো ক্ষতি হয়নি, আলাদা সময়ের কোনো ক্ষতি হয়নি, একাডেমিক কোনো ক্ষতি লাইফে কোনো হয়নি। প্রেশার পড়েনি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যাক, তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে যে বিনোদন কিংবা আনন্দ এই জিনিসটা মানুষ যেমনভাবে নেবে তেমনভাবেই হবে। যদি কেউ খেলাধুলার ক্ষেত্রে আনন্দ খোঁজে তাহলে সে সেখানে আনন্দ পাবে, আবার এই একই ক্ষেত্রটা যদি সে বই পুস্তক কিংবা পড়াশোনা অথবা লেখালেখি এই দিকে আনন্দ খুঁজে তাহলে সে সেদিকে আনন্দ পাবে, জি, সেদিকে বিনোদন পাবে। জি। জি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, আমরা তোমার কাছ থেকে শুনলাম যে তুমি বই পুস্তক পড়া কিংবা লেখালেখি করা এগুলো তো তুমি বেশি ভালো আগ্রহ পাই। তো আমাকে এটা বলো যে তোমার কোন ধরনের লেখা পড়তে বেশি ভালো লাগে, কিংবা তোমার পছন্দের যারা লেখক তাদের 2-1টা নাম যদি বলতে। বইগুলো যেহেতু কিশোর বয়সে পড়েছি, এখনও কিশোর রয়েছি, কিশোর উপন্যাস পড়তাম, সায়েন্স ফিকশন পড়তাম, কিংবা যে কোনো সময় কবিতা পড়তাম। আমার একটা স্বভাবের কথা মনে আছে যে অনেকগুলো তাহারিক একসাথে নিয়ে তাহারিকের কবিতার পেজটা খুলতাম, দিয়ে একটার উপর আরেকটা রাখতাম, রেখে একটা একটা করে টেনে টেনে পড়তাম। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগতো ছোটো থেকে। আচ্ছা, মানে তাহরিকের যে কবিতাগুলো সেগুলো মানে সব দিকেই তোমার পড়াশোনা হয়েছে আর কি। জি। ইসলামিক কবিতাগুলো পড়াশোনা হয়েছে, আবার ফিকশন বা নন ফিকশন যে সমস্ত বিষয়গুলো আছে, কিশোর উপন্যাসগুলো আছে, জি। সেগুলো তোমার পড়া হয়েছে। উভয় দিকেই ব্যালেন্স করে চলেছো। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো যে আমরা তো দেখি যে তোমার এই বয়সে কিংবা তোমার বয়সে যারা আছে তারা কিন্তু মানে গল্প বলতে কল্পনা কেন্দ্রিক যে গল্পগুলো, যেমন ভূতের গল্প, খেলাধুলার গল্প, এই সমস্ত গল্পগুলো তারা পড়তে ভালোবাসে। তো তোমাকে কোন জিনিসটা এই ইসলামিক দিকে টানলো বা ইসলামিক দিকে নিয়ে আসলো? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এটা বলার জন্য আমার মনটা আসলেই চাইছিল যে এই বিষয়টা বলি।
আচ্ছা আসলে সত্য বিষয় হচ্ছে যেটা, যে বর্তমান সমাজের বুড়ো মানুষ বলেন, অর্থাৎ আবাল বৃদ্ধ বনিতা যে ধরনের গল্প পছন্দ করে সেটি হচ্ছে অনইসলামিক প্রবন্ধ, অনইসলামিক গল্প, উপন্যাস, এগুলো যেটার মধ্যে ইসলামের যে হারাম রিলেশনশিপ সেই বিষয়ে ইঙ্গিত থাকে, কিংবা ইসলামকে পরোক্ষভাবে হামলা করা হয় এইসব উপন্যাসের মাধ্যমে। এমনি সাধারণ দৃষ্টিতে পড়ছেন মনে হবে একটা কিশোর উপন্যাস, কিন্তু যদি অন্তর্দৃষ্টি দিয়ে সেই বিষয়টাকে দেখা যায় তাহলে দেখা যাবে এটার মাধ্যমে ইসলামকে পরোক্ষভাবে হামলা করা হচ্ছে। তো এই বিষয়টা আমার কাছে আর কি খারাপ লাগলো, যে গল্প উপন্যাস ঠিক আছে, কিন্তু বাংলা সাহিত্যের আড়ালে যে ইসলামকে এভাবে অবহেলা করা হচ্ছে এই বিষয়টা কিন্তু খারাপ। যেমনভাবে আমি অধিকাংশ কিশোর উপন্যাসে, যেমন ধরা যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলোতে দেখেছি, মুক্তিযুদ্ধ বিষয়ক যে কিশোর মুভিগুলো তৈরি হয়েছে সেগুলো খেয়াল করে দেখেছি, রাজাকার বলতে বোঝানো হয় যাদের দাড়ি রয়েছে, টুপি রয়েছে, মসজিদের ইমাম, এরকম ব্যক্তিদেরকে। গল্পেও সরাসরি বলা হয়, মুভিতেও দেখানো হয়। এর কারণ হচ্ছে এই যে এভাবে রাজাকার বলে ইসলাম ধর্মকে অপমান করা হচ্ছে। এই বিষয়গুলো থেকে আর কি নিজে যেমন বের হয়ে আসতে চাচ্ছিলাম, তেমনি আমি পরিবর্তন করতে চাচ্ছিলাম, সংস্কার করতে চাচ্ছিলাম। সবাই যেন শুধু ওইগুলোই যেন না পড়ে, ইসলামী সাহিত্য বলতে বা ইসলামী বাংলা সাহিত্য বলতে যে একটা বিষয় আছে সেটা যেন মানুষ বুঝতে পারে। সেই ভাবনা থেকেই আমার আর কি ইসলামী দৃষ্টিকোণ থেকে লেখার শুরু। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ। আজকের 14তম পর্ব, মেধাবী মুখ। আমরা আমাদের আজকের মেধাবী মুখ মুবাশশির এর কাছ থেকে জানছি কবিতা লেখা কিংবা এই রিলেটেড তার জীবনের গল্পগুলো। আমরা এরকমভাবে আরও অনেক জানবো ইনশাল্লাহ, এবং সেখান থেকে আমাদের কি শিক্ষা হতে পারে সেই জিনিসটা আমরা বের করব। দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন। চলুন আমরা তার কাছে ফিরে যাই। মুবাশশির, আমাকে এইটা বলো যে যখন তুমি কোনো কবিতা লেখো তখন সেই কবিতা তো এমনিতেই লেখা যায় না, কোনো একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে লেখা হয় কিংবা কোনো একটা কাহিনী কেন্দ্রে লেখা হয়। তো তোমার কবিতার ক্ষেত্রে তুমি যে কবিতাগুলো লেখো সেগুলো মানে কীরকমভাবে আসে, নাকি ভিতর থেকে এমনি এমনি চলে আসে, যদি সেগুলো একটু বলতে। কবিতা লেখার জন্য কোনো কিছু পড়ছি, সেই পড়া থেকে শিখছি, সেই পড়ায় কি বলেছে সেটা বোঝার চেষ্টা করছি। এইভাবে হঠাৎ করে একদিন মনে হলো যে এমন কিছু হয়তো লেখা যাবে বা আমিও হয়তো লিখতে পারবো। সে সময় একদম ছোট টুকি কিছু লিখলাম, সেগুলো বাসায় দেখালাম, বড় ভাইদের দেখালাম, ফ্রেন্ডদেরকে দেখালাম। তো সেক্ষেত্রে যেগুলো মাথায় এসেছিল সেগুলো এমনভাবে এসেছিল যে কবিতা জিনিসটা সবচাইতে জনপ্রিয় এবং সহজ একটা বিষয়। সহজ বিষয় বলতে ছোট হয় আকারে, প্রবন্ধের মতো অত বেশি তথ্য লাগে না, কিংবা গল্পের মতো একটা ঘটনা পরে আরেকটা ঘটনার যে সিরিয়াল রয়েছে সেটা মেনটেন করতে হয় না। ছোট জিনিস, সেজন্য সেখান থেকে শুরু করেছিলাম। কবিতা লেখার ক্ষেত্রে চারপাশের পরিবেশ থেকে দেখার পরে যখন মনে হয় যে এই বিষয়টা নিয়ে লেখা উচিত, যে কোনো একটা বিষয় যখন মনে করি লেখার প্রয়োজন, তখন ওই সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে, আমি কবিতার মাধ্যমে যে বাণীটা মানুষের কাছে পৌঁছিয়ে দিতে চাই, সেই বাণীটা, সেই তথ্যটা প্রথমে মাথার মধ্যে সেট আপ করে দেই যে হ্যাঁ, আমাকে এই বিষয়টা আর কি বোঝাতে হবে। এরপরে শব্দ খুঁজতে শুরু করি যে কোন শব্দের মাধ্যমে এটা প্রকাশ করা যায়, কিভাবে সীমিত আকারে প্রকাশ করা যায় এটা। অতঃপর যখন মাথায় শব্দ চয়ন হয়ে যায় এবং সেই তথ্য হাজির থাকে, তখন মন থেকে আর কি লেখা আসতে হয় যে হ্যাঁ, এই শব্দগুলো এবং এই তথ্যগুলো মিলিয়ে একটা সুন্দর লেখনী তৈরি করা যাবে। যেমন আমার খুব প্রিয় একটি কবিতা, স্বাধীনতা নেই, এই কবিতাটি লিখেছিলাম। এই কবিতাটি লেখার প্রেক্ষাপট হচ্ছে যে মাঝে মধ্যে মন চায় না বিদ্রোহী কিছু করতে, যেমন সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে বলতে। তো অন্যায় অবিচারের বিরুদ্ধে আর কি লিখেছিলাম। লেখার পরে দেখা গেল যে চারপাশের মহল থেকে, ফ্রেন্ডদের মধ্য থেকে, কিংবা যাদেরকে চিনি, যাদেরকে কবিতা লেখার পরে প্রথমবার দেখাই, পড়ি, তারা নিষেধ করলেন যে এমনটি যদি তুমি করো বা এমন বিদ্রোহী কণ্ঠে যদি তুমি কিছু বলো, তাহলে এটা তোমার পরবর্তী জীবনে প্রভাব ফেলতে পারে বা পরবর্তী তোমাকে এইটার সূত্র ধরে খারাপ কোনো কিছু করে ফেলতে পারে। আচ্ছা, তখন আমি দেখলাম যে আসলে এই বিষয়টা দেখে আমি প্রতিবাদ করলাম, কিন্তু এই প্রতিবাদটাও করা গেল না। তখন আমি লিখলাম স্বাধীনতা নেই কবিতাটা। আচ্ছা, আজ শুদ্ধ সংস্কারের নিস্তার নেই, আমি কবি, কলমের স্বাধীনতা নেই। আজ শুদ্ধ সংস্কারের নিস্তার নাই, আমি কবি, কলমের স্বাধীনতা চাই। এমনভাবে কবিতাটা লিখলাম যে আমি একটা সংস্কার করতে যাচ্ছি শুদ্ধভাবে, যে এই জিনিসটা ভুল, বিষয়টা ঠিক এমন হওয়া উচিত, কিন্তু আমাকে নিষেধ করা হচ্ছে, আমাকে আবার নিষেধ করা হলো। আচ্ছা, সেজন্য আমি লিখলাম যে আজ শুদ্ধ সংস্কারের নিস্তার নাই, আমি কবি, কলমের স্বাধীনতা চাই। অর্থাৎ আমি যা লিখবো সেটা যেন আমাকে বাধাহীনভাবে লিখতে দেওয়া হয়। আচ্ছা, মাশাআল্লাহ। আর যে একটু যদি আমরা শুনি। যদি অন্য একটা কবিতার ক্ষেত্রে বলি, আমার অন্য একটি প্রিয় কবিতা স্বচ্ছ আত্মোপলব্ধি। অর্থাৎ জীবন কি,
জীবন কেন, কী জন্য এসেছি, কী জন্য চলে যেতে হবে, এই যে একটা আত্মোপলব্ধি আমাদের, এই আত্মোপলব্ধির স্বচ্ছ প্রকাশ করেছিলাম স্বচ্ছ আত্মোপলব্ধি কবিতায়। আচ্ছা। সেই কবিতায় আমি বলেছি, জীবনের ক্ষণগুলো কাটাই বিন্দাস, মৃত্যু কেন জাগাইনি মোর মনে ত্রাস, হয়নি তো ভাবা ক্ষুদ্র জীবনের মানে, জীবন গতি স্থির হয় চেয়ে কোন পানে। অর্থাৎ আমার জীবন, এই জীবনের ক্ষণগুলো এমনি বেহুদা কাজে সময়গুলো নষ্ট করে দিচ্ছি, কিন্তু জীবনের প্রকৃত অর্থ কী সেটা তো আমি আপনি ভেবে দেখিনি। কেন এসেছি, কেন চলে যাব, হঠাৎ করে কেন স্থির হয়ে যাব, এই বিষয়গুলো তো কখনো ভেবে দেখিনি। আচ্ছা, যখন এগুলো যখন চলে আসলো, যদি আমরা তোমার কাছ থেকে দু একটা কবিতা আবৃত্তি শুনতে চাই, তাহলে আমাদেরকে শোনাবে কিনা? জি অবশ্যই, ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা শুনি একটা। আমার দ্বিতীয় ইবুক বাতায়নে এক ফোঁটা অশ্রুবিন্দুর প্রথম কবিতা হও সংগ্রামী। পাঠ করছি, হও সংগ্রামী। বিজয় বলিয়া আজ পুলকিত হৃদ, সফল হতে ছিল না কত রাতে নিদ, কত বৈকাল কেটেছে অস্ত দৃশ্যহীনে, বিজিত কে হবে তবে সেই জনবিনে। খুবই সহজ জীবনের পরাজয়, সফল হতে হলে হতে হবে অক্ষয়। শত সহস্র বাধা আসবে স্বপ্ন পথে, সেই বাধা দলিত করো যে কোনো মতে। নয়তো বিষয় কে তুমি কি করো, তোমার কর্মই তোমায় করবে বড়। হে মানুষ, স্বপ্নে তুমি হও দৃঢ়চিত্ত, সরবে না আমৃত্যু হলেও রক্তাসিক্ত। প্রভুরই তরে আজ মোর আবেদন, পুরাও তুমি মোর স্বপ্নীল আয়োজন। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এবং তোমার কবিতাগুলো এইটা বা আর যেগুলো শুনলাম, সবগুলো শব্দচয়ন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয়, অনেক সহজবোধ্য, এবং সেটা যে কোনো দর্শককে ধরে রাখবে। আমরা আশা করি তুমি এরকমভাবে এগিয়ে যাও এবং তোমার লেখনের হাত আরও সিদ্ধহস্ত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা তোমার কবিতা শুনলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগলো। তো সেই জায়গা থেকে যদি প্রশ্ন করতে চাই যে একটা কবিতা লিখতে কি কি লাগে বা কি কি প্রয়োজন হয়? আচ্ছা, বিষয়টা আসলে কেমনভাবে বলি যে কবিতা লিখতে কী কী লাগে, খুব কঠিন একটা প্রশ্ন। আসলে আমি তো এখনও কবিতা লিখতে অতটা পটু হয়নি, খুব স্বল্প পরিমাণে, খুব অল্পভাবে শিখছি। তবে হ্যাঁ, আমার কাছে যতটুকু মনে হয়েছে কবিতা লিখতে যা যা লাগে, কবিতা এমনি আসে না। কবিতা লেখার জন্য যে কোনো একটা প্রেক্ষাপট প্রয়োজন হয়। আমি যখন কোনো একটা প্রেক্ষাপট দেখলাম, তখন আমার ইচ্ছা হলো বা আমার মনে হলো যে এই প্রেক্ষাপটের উপরে 4 লাইন 10 লাইন লেখা উচিত আমার। তখন আমি ওই সম্পর্কিত, সেই প্রেক্ষাপট সম্পর্কিত তথ্য সংগ্রহ করি। তথ্য সংগ্রহ করার পরে কোন শব্দের মাধ্যমে সেটাকে প্রকাশ করব, সেই প্রকাশের শব্দগুলো খুঁজি। অতঃপর কবিতা কতটুকু সাইজে হবে, কত বড় কবিতাটা হবে, সেটা মাথায় নিয়ে নেই যে কতটুকু হলে তথ্যগুলো সুন্দরভাবে বিন্যাস করা সম্ভব হবে। অতঃপর আমি যেহেতু কাব্য ফর্মে কবিতা লিখি, সেহেতু কবিতার শেষের যে মিল বিন্যাস, কবিতার সমার্থক বিপরীত শব্দের যে সুষম বিন্যাস, সেই বিন্যাসগুলো খেয়াল করি। এভাবেই আমার একটি কবিতা তৈরি হয়। আচ্ছা, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা জেনে আশ্চর্য হবেন যে সে এই বয়সে সনেটের মতো কবিতা সে লিখেছে। যদি আমরা তার কাছ থেকে এই কেন্দ্রিক কিছু তথ্য পেতে পারি কিনা। আচ্ছা, সনেট লেখা তো অবশ্যই একটা টাফ বিষয়। তার প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর ঠিক রাখা, আবার শেষ দিকেও গিয়ে মিল রাখা, এই জিনিসটা সমন্বয় তুমি কীভাবে করেছো? আসলে যখন ক্লাসে অন্যান্য লেখকের আমি প্রথম চতুর্দশপদী কবিতা পড়েছি, মাইকেল মধুসূদন দত্তের, আমাদের সিলেবাসে ছিল। সেটা পড়ার সময় আমার একটা স্বপ্ন তৈরি হয়ে গেল যে আমি চতুর্দশপদী কবিতা লিখব। প্রথমে ভাবলাম যে এটা অনেক কঠিন হবে, 14 লাইন, লাইন না হয় 14টা রাখা যাবে, কিন্তু প্রত্যেক লাইনে 14টা করে অক্ষর, 13টা হলেও চতুর্দশপদী কবিতা হবে না, 15টা হয়ে গেলেও চতুর্দশপদী কবিতা হবে না, 14টা অক্ষর ফিক্সড রাখতে হবে। তখন আমি একদিন ইচ্ছা করে বসে গেলাম, দেখি যা মনে আসে তাই লিখব, কিন্তু 14র বেশি হবে না, অর্থাৎ চতুর্দশপদী কবিতা লেখার চেষ্টা করলাম। তখন দেখলাম যে একটা শব্দের বিভিন্ন সমার্থক শব্দ থাকে। যেমন আমি সবচেয়ে পরিচিত উদাহরণ, পৃথিবী 3 বর্ণের একটি শব্দ। এইটার যে সমার্থক শব্দগুলো রয়েছে, 4 বর্ণের বসুন্ধরা, 2 বর্ণের মহি। তো আমি যখন চতুর্দশপদী কবিতা লিখছি, তখন দেখা গেল যে পৃথিবী শব্দটাকে আমার ব্যবহার করার প্রয়োজন হচ্ছে।
কিন্তু দেখলাম যে আমার 10টি অক্ষর ইতিমধ্যে হয়ে গিয়েছে, বাকি মাত্র 4টি বাকি আছে, তখন বসুন্ধরা ব্যবহার করছি। আবার যখন দেখা যাচ্ছে 2টি বাকি আছে, তখন মহি ব্যবহার করছি। তার মানে এইখানে বোঝা গেল যে আমাকে প্রচুর শব্দের সমর্থক শব্দ জানতে হবে। জি, এটা সমর্থক শব্দ জানা থাকলে লিখতে অনেক সুবিধা হয়। আচ্ছা, আর কোন বিষয়গুলো খেয়াল রাখো তুমি তোমার লেখার ক্ষেত্রে? সনেট বিভিন্ন ধরনের হয়। আচ্ছা, একটা সনেট রয়েছে 4 লাইন 4 লাইন 4 লাইন এবং শেষে 2 লাইন, 14 লাইন। আচ্ছা, আরেকটি সনেট রয়েছে প্রথমে 8 লাইন এবং শেষে 6 লাইন, অষ্টক এবং ষষ্ঠক। যেই অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা, অর্থাৎ আমি কি প্রকাশ করতে চাচ্ছি সেটা বলা, সেখানে সেটা আমি বিস্তারিত বলে দেব। আচ্ছা। এরপরে শেষের যে 6 লাইন, সেই 6 লাইনে থাকবে সমাপ্তি, অর্থাৎ ভাবের শেষ পরিণতি। আমি একটা ভাব প্রকাশ করলাম, সেই প্রকাশের শেষ পরিণতিটা কি হয়েছিল বা কি হতে পারে বা কি হওয়া উচিত ছিল সেটা লিখতে হয়। সুতরাং প্রেক্ষাপটের যেই তথ্যগুলো সংগ্রহ করেছি সেই তথ্যের মূল বিষয়গুলো বর্ণনাটুকু সনেটের প্রথম 8 লাইনে দেওয়ার চেষ্টা করি এবং পরের 6 লাইনে সেইটার কি আসলে হওয়া উচিত ছিল কিংবা কি হতো এই বিষয়টা উল্লেখ করি। এভাবে একটা সনেট পূর্ণ হয়। আচ্ছা, তাহলে আমরা যে ষষ্ঠক অষ্টক এবং 4 যে শেষে 2 লাইন, তুমি কোনটা বেশি লিখতে পারো বা কোনটাতে তোমার বেশি সিদ্ধহস্ত? প্রথমে 8 লাইন এবং 6 লাইন, অর্থাৎ অষ্টক ষষ্ঠকের যে চতুর্দশপদী কবিতা, প্রথমে সেটা শুরু করেছিলাম, কারণ সেই টাইপটা আমি প্রথমে দেখেছিলাম, বইয়ে দেখেছিলাম 8 লাইন অতপর 6 লাইনের মাধ্যমে চতুর্দশপদী কবিতা। অতপর একদিন হঠাৎ করে একজন ভাইয়ের লেখা চোখে পড়ল ফেসবুকে, যে তিনি লিখেছেন কিন্তু এটা আর একটা ধারাই, 4 লাইন 4 লাইন 4 লাইন এবং শেষে 2 লাইন। এই প্রথম 12 লাইন 4 লাইন 4 লাইন 4 লাইনে অনেক কিছু বর্ণনা করেছেন এবং শেষের 2 লাইনে খুবই সংক্ষিপ্ত অথচ রহস্যময় এবং তৃপ্তিদায়ক একটা সমাপ্তি টেনেছেন। তা আমি ভাবলাম এমন কিছু লেখা যায় কিনা। সেই চেষ্টা থেকে শুরু হলো দ্বিতীয় ধাপ, অর্থাৎ সনেটের 4 লাইন 4 লাইন 4 লাইন এবং 2 লাইন এই সিস্টেমে লেখার। আমি প্রথমটিও বেশ কিছু লিখেছি, দ্বিতীয়টিও বেশ কিছু লিখেছি। আচ্ছা, সনেট কেন্দ্রিক তোমার কতগুলো কবিতা হয়েছে পর্যন্ত? সনেট কেন্দ্রিক এই পর্যন্ত 41টি লেখা লিখেছি আমি। 41টি, জি। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এই অল্প বয়সে তুমি অনেক জিনিস লিখে ফেলেছো, আলহামদুলিল্লাহ। আমরা আবারও দোয়া করি যেন মহান আল্লাহ তাআলা তোমাকে শেষ পর্যন্ত এই লেখার হাত ধরে রাখতে সহায়তা করেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমরা জানলাম তোমার লেখালেখির শুরু থেকে পর্যন্ত আসাটা। আমাদেরকে যদি বলো যে সামনে তো এখন অনেক পথ যেতে হবে, লেখালেখি নিয়ে তোমার সামনের পরিকল্পনা কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, লেখা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ বলতে আমি নিজে 2টি ভবিষ্যৎ বুঝি। একটা হচ্ছে নিকটতম ভবিষ্যৎ এবং একটা হচ্ছে দূরতম ভবিষ্যৎ। নিকটতম ভবিষ্যতে আমার ইচ্ছা হচ্ছে, যেহেতু বেশ কিছু কবিতা আমার জমা হয়েছে, এগুলো ছাপার অক্ষরে দেখব এবং অনেক মানুষের কাছে বই প্রকাশের মাধ্যমে পৌঁছিয়ে দিব। আচ্ছা। এটা আমার বর্তমান স্বপ্ন এবং এই লক্ষ্যে আমি বর্তমানে কাজ করছি। আচ্ছা। এবং দূরতম ভবিষ্যতের, অর্থাৎ ধীরে ধীরে যখন বড় হব, মস্তিষ্ক পক্ক হবে, হাতের লেখা পক্ক হবে, আরও একটু পটু হব, তখন আমার বিশেষত স্বপ্ন হচ্ছে 2টি। একটি স্বপ্ন হচ্ছে নিজেরা কিছু কবি, কিছু সাহিত্যিক, কিছু লেখক একত্রিত হয়ে একটা টিম গঠন করব। আচ্ছা। অতঃপর সেই টিমের মাধ্যমে সমাজের যেই অনইসলামিক বিষয়গুলো রয়েছে সেগুলো সাহিত্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং মানুষ যাতে সেই সাহিত্যগুলো পাঠ করে সমাজ সংস্কারে উদ্বুদ্ধ হয়। এটি হচ্ছে আমার প্রথম স্বপ্ন দূরতম ভবিষ্যতের, যে টিম গঠন করে সাহিত্য চর্চা করা এবং সেই সাহিত্যের মাধ্যমে সমাজ সংস্কার করা। আচ্ছা, মাশাআল্লাহ। এবং দূরতম ভবিষ্যতের আরও একটি স্বপ্ন, যেটি কখনো বাস্তবায়িত হবে কিনা জানি না, আমার বহুদিনের স্বপ্ন, সেটি হচ্ছে ইসলামী সাহিত্যের জন্য ভালো মানের একটি একাডেমি গড়ে তোলা, যেই একাডেমিতে শিশুরা নিজেদের কলমকে ক্ষুরধার করতে শিখবে, শব্দচয়ন শিখবে, কিভাবে লিখতে হয় সেটা শিখবে। অর্থাৎ তারা ছোট থেকেই ইসলামী সাহিত্যের অনুরাগী এবং ইসলামী সাহিত্যের দক্ষ পটু একজন লেখক হয়ে যেন বড় হয়ে উঠতে পারে, এমন একটি একাডেমি প্রতিষ্ঠা করার স্বপ্ন আমার। মাশাআল্লাহ, অনেক চমৎকার স্বপ্ন এবং এটা একটা ইসলামিক যে বিষয়গুলো আছে সেগুলোর সামাজিক সংস্কার বলতে পারি আমরা, সে সঙ্গে সমাজ সংস্কারের যে চিন্তাধারা তার সঙ্গে চমৎকার একটা মিল আছে, আলহামদুলিল্লাহ। জি, এক কথায় এটাকে আমি বলতে পারি যে সমাজের যে অনইসলামিক সাহিত্য
বা সমাজের যেই ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে ইসলামী সাহিত্যের মাধ্যমে স্বচ্ছভাবে প্রকাশ করা এবং সেটা শুদ্ধ সমাধান দেওয়া। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আমরা দোয়া করি যেন মহান আল্লাহ তাআলা তোমার চমৎকার এই লক্ষ্যকে সাফল্যমণ্ডিত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এবং যেন তোমাকে আল্লাহ তাআলা এই কাজসমূহ করার জন্য এবং ইসলামিক লাইনে এই সমস্ত কাজ করার জন্য যেন আল্লাহ তাআলা তোমাকে উভয় কালে সাফল্যমণ্ডিত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অসংখ্য ধন্যবাদ। আমরা তোমার কাছ থেকে জানছিলাম যে তোমার প্রথম যে লিখনী সেটা প্রকাশিত হয়েছিল সোনামণি প্রতিভার মাধ্যমে। এছাড়া আস্তে আস্তে বড় হতে হতে তাওহীদের ডাক এবং সে সঙ্গে মাসিক আত-তাহরিক, এই পত্রিকাগুলো জাতীয় মানের পত্রিকা। তো এই যে পত্রিকাগুলো তোমার লেখা প্রকাশ করেছে বা তারা আরও লেখা প্রকাশ করেন, তো এই ক্ষেত্রে মেধা বিকাশের জন্য এই পত্রিকাগুলো কেমন সহযোগিতা করছে বলে তুমি মনে করছো? আলহামদুলিল্লাহ, এই পত্রিকাগুলো মেধা বিকাশের ক্ষেত্রে খুবই সহায়ক। এমনকি আমি আজকে আপনার সামনে বসে কথা বলছি কিংবা আমার লেখনীগুলো জাতীয় পত্রিকায় প্রকাশিত হচ্ছে, এর পেছনের মূল কারিগর হচ্ছে এই পত্রিকাগুলো। যেমন দ্বিতীয় শ্রেণীতে যখন আমি আমার প্রথম লেখা কৌতুকটি সোনামণি প্রতিভায় দিয়েছিলাম, তখন তারা যদি সেটাকে প্রকাশ না করতো, ফেলে রাখতো, যদি অনুপ্রেরণা না দিত, তাহলে কিন্তু আমি অনুপ্রাণিত হতাম না সামনে লেখার জন্য। ভাবতাম যে আমি লিখলাম, লেখাটা নিল না, তাহলে আমার দ্বারা লেখা হয়তো হবে না, তখন কিন্তু আর লেখা হতো না। এই যে সোনামণি প্রতিভা আমাকে প্রথমে লেখা প্রকাশ করার মাধ্যমে দেখিয়ে দিল যে হ্যাঁ, তুমি লিখতে পারবে, কিংবা আমরা সবাইকেই সুযোগ প্রদান করছি লেখালেখিতে এগিয়ে যাওয়ার জন্য। তখন ধীরে ধীরে আবার লিখলাম, সোনামণি প্রতিভায় সেগুলো প্রকাশিত হলো। অতপর তখন 2019 সালে আত-তাহরিকে আমার টাকার জীবন কবিতাটি প্রকাশ হলো, তখন যেন আনন্দের সীমা রইল না, আমারও আনন্দের সীমা রইল না, এবং আমার পরিবারের গুণীজনদের, বড়জনদের আনন্দের সীমা রইল না। তারা দেখলেন যে আমি জাতীয় পত্রিকায় লিখতে শিখেছি। তখন লেখার পরে আমি ভাবলাম আমি প্রত্যেক মাসে একটি করে লেখা দেব ইনশাআল্লাহ। যদিও সেই স্বপ্নটা পূরণ হয়নি, তবুও সেই 2019 সালের ডিসেম্বর থেকে এই পর্যন্ত আত-তাহরিকে আমার 17টি কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়ে। তাহলে আমরা বলতে পারি তোমাকে উৎসাহ দেওয়া এবং তোমার লেখনের দু একটা জিনিস চেঞ্জ করা কিংবা সম্পাদনা করার যে বিষয়গুলো থাকে এগুলি, এবং তাদের যে গাইডলাইন, সেগুলো তোমাকে আলহামদুলিল্লাহ সহযোগিতা করেছে। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে, যথেষ্ট পরিমাণ। কারণ আমি যখন একটা কবিতা লিখতাম, আমার কাছে মূল কপি থাকতো, সেটা কাটাছেড়া করে আমি নিজের মতো করে সম্পাদনা করে পত্রিকায় পাঠাতাম। অতপর যখন পত্রিকায় লেখাটা প্রকাশিত হতো, তখন দেখতাম যে মূল লেখার সাথে সেইটার অল্প কিছু পার্থক্য রয়েছে। দেখতাম কোনো শব্দ পরিবর্তন হয়ে গিয়েছে, কোনো অন্তমিল পরিবর্তন করে দিয়েছেন তারা। এর মাধ্যমে আমি শিখতাম যে আসলে এই জায়গায় এটা দিলে বেশি ভালো লাগবে শুনতে, বেশি ভালো লাগবে পড়তে। সেখান থেকে আমি শিখেছি, অনেক কিছু শিখেছি। বিশেষত ছোট্ট একটা ঘটনা যদি বলতে চাই, যেমন আমি পূর্বে অত্যন্ত বেশি পরিমাণে বানান ভুল করতাম, বাংলা বানান। আচ্ছা। মাসিক আত-তাহরিক পত্রিকার সম্মানিত সহকারী সম্পাদক ডক্টর কাবিরুল ইসলাম স্যার, তার কাছে একদিন লেখা নিয়ে গিয়েছি জমা দেওয়ার জন্য। তো আমি ভুল বানানটাকে ভুলভাবে লিখেছিলাম আর কি। আচ্ছা, ভুল বানানটাই ভুল হয়েছিল? ভুল বানানটা ভুল হয়েছিল। আচ্ছা। তো স্যার আমাকে কাছে ডেকে বললেন যে ভুল বানান ভুল লিখেছো কেন? তখন আমি স্যারকে বললাম, স্যার ভুল বানান ভুল করে ভুল লিখেছি, এরপরে আর ভুল হবে না। মাশাআল্লাহ। এই বিষয়টা আমি খুব আনন্দ পেয়েছিলাম। তাদের যে একটা ফ্রেন্ডশিপ সম্পর্ক, একটা ফ্রেন্ডলি সম্পর্ক, সেটা আগিয়ে যেতে আমাদেরকে সাহায্য করেছে, অনুপ্রেরণা দিয়েছে। লেখালেখির যে মূল উৎসাহ, সেগুলো আমরা সেখান থেকে পেয়েছি, পত্রিকাগুলো থেকে পেয়েছি। আলহামদুলিল্লাহ। পত্রিকাগুলো শুধু আমার ক্ষেত্রে নয়, বরঞ্চ প্রত্যেক লেখকের ক্ষেত্রেই আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই পত্রিকাগুলো উৎসাহ প্রদান করে, পত্রিকাগুলো সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। সুতরাং এই পত্রিকাগুলো আত-তাহরিক, তাওহীদের ডাক, সোনামণি প্রতিভা, ইমবিয়াস, তার সাথে তাবলিগ ইজতেমা উপলক্ষে প্রকাশিত দেয়ালিকা, এগুলোর যে লেখাগুলো প্রকাশের মাধ্যমে আমাকে অনুপ্রেরণা দিয়েছে, সেটি আমার সামনে পথ চলতে অনেক, আলহামদুলিল্লাহ, অনেক সাপোর্ট ছিল। জি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তোমার কাছ থেকে অনেকক্ষণ শুনলাম, আমরা শেষ দিকে আসব। যদি এখন যারা নিচু ক্লাসে আছে, তারা যদি লেখনীর হাত ধরতে চায়, তাহলে তাদের ক্ষেত্রে তুমি দু একটা কথা বলবে। ওভাবে কখনো কাউকে পরামর্শ দেইনি বা উপদেশ দেইনি, তবু আমি ওই সময়টাতে যা করতাম সেটা যদি শেয়ার করি, সেটা আমরা শুনতে চাই। সেটা যদি শেয়ার করি, সে সময় আমি প্রচুর পরিমাণে লিখতাম, পড়তাম, লিখতাম। দেখা গেল তাহরিকের কবিতা পড়ছি, তাওহীদের ডাকের প্রবন্ধ পড়ছি, কিংবা যে কোনো কিছু, যত বেশি পড়বো তত বেশি শব্দ আয়ত্তে আসবে, তত বেশি লিখতে পারবো। আর লিখার সময় তখন যে কবিতাগুলো লিখতাম,
এখন একটু একটু লিখতে শেখার পরে যখন আমি ওই কবিতাগুলো বর্তমানে পাঠ করে দেখি, তখন দেখি যে সেগুলোতে না আছে কোনো অন্তমিল, না আছে কোনো ঘটনার ধারাবাহিকতা, না আছে কোনো সৌন্দর্য। একটা লাইন হয়েছে 10 শব্দের, তো আরেকটা লাইন হয়ে গিয়েছে 25 শব্দের, এমন। তো সেই সময়ের লেখাগুলো কোনো লেখনির যোগ্যতাই রাখে না। সেই সময়ের লেখাগুলো আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। কীভাবে? তখন আমার হাতটা ফ্রি হয়েছিল। সুতরাং সেই ছোট বয়সে আমি যা করতাম সেটা আমাদের ছোটরা যারা তারা করতে পারে। নিয়মিত ডায়েরি লিখবে, রোজ নামচা, সারাদিন কি করেছে সেটা অল্প অল্প লিখবে। আচ্ছা, মনে যা ইচ্ছা লাগবে তাই লিখবে। কিন্তু লিখতে হবে, কিন্তু লিখতে হবে, যাই লেখক যাই লেখক কিন্তু লিখতে হবে। হ্যাঁ, তার সাথে সাথে সে লেখাটা লেখার পরে রেখে দিলে হবে না, সেটাকে সংস্কার করার চেষ্টা করতে হবে। যেখানে এই শব্দটা কেমন লাগছে, এটা বসিয়ে দেখি কেমন হয়, এমনটি। আর যদি তারা গদ্য ফর্মে লিখতে চাই, ঘটনার ধারাবাহিকতা বুঝতে হবে। আর যদি কাব্য ফর্মে লিখতে চাই, যেটা কবিতার আসল ফর্ম, তাহলে তাকে বেশি শব্দ জানতে হবে যেন অন্তমিল করতে পারে, কবিতার মধ্যে অন্তমিল। আচ্ছা, আর আরও গুরুত্বপূর্ণ যেটা সবচাইতে বেশি, সেটা হচ্ছে কবিতা লিখে আমি লিখছি, হাত ফ্রি করছি। বিষয় শুধু এমনই নয়। মনে করো যে তার 10টা কবিতা লেখা হলো, মনে করা যাক তার 10টা কবিতা লেখা হলো। এখন এই 10টা কবিতার মধ্য থেকে তার কাছে সবচেয়ে প্রিয় যে কবিতাটা, সেই কবিতাটা সে শিশুদের কোনো পত্রিকায়, যেমন সোনামণি প্রতিভায়, সে সেটা পাঠিয়ে দেবে। যে তখন সোনামণি প্রতিভার সম্পাদনা পর্ষদ সেটা বিবেচনা করে দেখবেন তার লেখনী কতটুকু সুন্দর হয়েছে, আসলে সে লেখার যোগ্য হয়েছে কিনা, বা তার হাতকে আরও ফ্রি করতে হবে কিনা, এভাবে। অর্থাৎ 3টা পয়েন্ট, তাকে রোজ নামচা লিখতে হবে বা যে কোনো কিছু লিখতে হবে, দ্বিতীয়ত হচ্ছে বই পড়তে হবে, এবং তৃতীয়ত হচ্ছে পত্রিকায় লেখা দেওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে। এভাবেই সে একসময় দক্ষ লেখক হয়ে উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তাহলে আমরা একবারকে বলতে পারি যে তাকে অবশ্যই পড়াশোনা করতে হবে এবং কিছু না কিছু লিখতে হবে, সে সঙ্গে ওই লেখাটাকে কোনো সম্পাদনা পরিষদের হাতে দিতে হবে, তারা যেন সেটা প্রকাশ করে। এবং সেখান থেকে উদ্দেশ্য হবে এইটা যে তারা কি আমার সংশোধন করছেন, আমার কি কি ভুলগুলো আছে সেটা ধরে দিচ্ছেন কিনা। জি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, আমরা শেষ করব। যদি দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আসলে বলার ওইভাবে কিছু নেই। তাদের কাছে ছোট্ট কিছু অনুরোধ ছিল। যেমন ছোট্ট মানুষ হিসাবে আমার পথ চলা কিন্তু এখানেই শেষ নয়। পথ চলার কেবলমাত্র এক ধাপ শুরু হয়েছে। সামনের পথটা যেন নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার সাথে সাথে এগিয়ে যেতে পারি। সামনের পথ যেন যতই বাধা বিপত্তি আসুক, আমি যেন সেগুলো কাটিয়ে উঠে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি, আমি সেই দোয়া দর্শকদের কাছ থেকে চাইব। এবং তার সাথে সাথে দর্শকদেরকে অনুরোধ করব, আপনার সন্তান যদি লিখতে চায়, আপনার সন্তান যদি লেখালেখি শিখতে চায়, তাহলে আপনি তার হাতে কলম তুলে দিন, নোট বই তুলে দিন, সে লিখুক, তাকে উৎসাহ দিন, ইসলামী সাহিত্য পড়ার সুযোগ করে দিন, এবং অন ইসলামিক সাহিত্য থেকে আপনি, আপনার পরিবার, আপনার সন্তানের কচি মন এগুলোকে বিরত থাকুন। তার মাধ্যমে সে একজন শুদ্ধ সংস্কারী সাহিত্যিক হয়ে উঠবে এবং পরিবার, সমাজ সব কিছু ইসলামী ধাঁচে গড়ে উঠবে। সুতরাং দর্শকের কাছে আমার কেবলমাত্র একটি চাওয়া, সেটি হচ্ছে আপনারা সকলেই আমার জন্য খালেস অন্তরে দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে ভবিষ্যতে আরও অনেক দূরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রান। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দিয়েছো, আলহামদুলিল্লাহ। এবং তোমার কাছ থেকে আমরা জানলাম অনেক জিনিস, এবং আমাদের তোমার যারা ছোট আছে কিংবা তোমার যারা বড় আছে তাদেরকে ক্ষেত্রেও এটা অনুপ্রেরণা জাগাতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানতে চাই আমিও, চিত্তের সবটুকু শকর আল্লাহ তাআলার জন্য। তার সাথে সাথে সবটুকু কৃতজ্ঞতা জানাতে চাই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে এই যে শিক্ষা সংলাপের আজকের পর্বে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। অসংখ্য ধন্যবাদ। আমরা তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ। আজকের শিক্ষা সংলাপের মেধাবী মুখ হিসেবে আমাদের সঙ্গে ছিল মোহাম্মদ মুবাশশির। আমরা তার কাছ থেকে তার জীবনের ছোট্ট ছোট্ট অনেক ঘটনা জানলাম এবং তার বড় বড় অর্জনগুলো সম্পর্কে শুনলাম। আমরা চেষ্টা করব নিজের সন্তানদেরকে এবং নিজেরাও ইসলামী সাহিত্য চর্চা করতে এবং ইসলামের ক্ষেত্রে অন ইসলামিক যে সাহিত্যগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে
কেবলমাত্র ইসলামিক সঠিক সাহিত্য চর্চা করতে। আসুন আমরা সেই দিকেই এগিয়ে যাই এবং মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের পর্বতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে যারা ছিলেন এবং যারা সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সে সঙ্গে সামনের পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।